আমরা যে রাজনৈতিক দল মানুষের স্বপ্ন ছিল, সেই রাজনৈতিক দল একটা ভুল পদক্ষেপ নিয়েছে। সেই ভুল পদক্ষেপ নেওয়ার কারণে আমি সেটার সাথে নেই। আর গণ অভ্যুত্থানের সময়ে যেই সময়টা ছিল, সেই সময়টা আর এর আগেও যখন আমার কাজের ধরন ছিল বুদ্ধিবৃত্তিকভাবে এবং বিভিন্ন সাংস্কৃতিক এবং বুদ্ধিবৃত্তিক সংগঠনের সাথে যোগাযোগের মাধ্যমে একটা ক্ষেত্র প্রস্তুত করা, সেই ক্ষেত্র হয়তো প্রস্তুত করতে পেরেছি বা কিছুটা কাজ করতে পারছি। কিন্তু এখন আমাদের জন্য যেই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেছে, সেই বিষয়টা হচ্ছে বাংলাদেশের সামনের দিনগুলোকে দেখতে পারা এবং সামনের দিনগুলো দেখার জন্য অতীত দেখা গুরুত্বপূর্ণ। আজকে বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এখন গণভোটের জন্য সবাইকে বলছে এবং রাষ্ট্র পুনর্গঠনের কথা বলছে, কিন্তু আমি একটু ইতিহাসের দিকে ফেরত যেতে চাই। আমাদের এই বাংলাদেশ শুধুমাত্র রাষ্ট্রের প্রশ্ন বা রাষ্ট্র সংস্কারের প্রশ্নটা গুরুত্বপূর্ণ নয়, বরং আমরা যে সমাজে বসবাস করি, বাঙালির যদি বলি, অথবা আরো একটু স্পেসিফাই করে বললে বাঙালি মুসলমানের সমাজ, এবং বাঙালি মুসলমানের সাথে সাথে বাঙালি হিন্দু, বাঙালি বৌদ্ধ, বাঙালি খ্রিস্টান, এই সবগুলো সমাজের সম্মিলনে আমরা যে বাঙালি, এই যে আমরা জাতি হিসেবে দাঁড়ালাম, এই জাতি হিসেবে দাঁড়ানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে সংস্কার। কেন? কারণ আজকে বাঙালি এখানকার এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এতগুলো ছাত্র পড়তে আসে, শিক্ষার্থীরা পড়তে আসে, এই পড়তে আসার কারণ হচ্ছে আমাদের যে পূর্বপুরুষরা ছিলেন, যে ক্রাইসিস হবে যেটা আমরা বদলাতে চাচ্ছিলাম, যারা বলেন যে বন্দোবস্ত, এই শব্দ বুঝি না, এবং যারা আসলে নতুন বন্দোবস্তের কথা বলে পুরাতন বন্দোবস্তের রাজনৈতিক দলের সাথে আঘাত করে ফেলেছেন, তাদের জন্য আমি একটু বলতে চাই। অন্তত আজকে আমি দেখতেছি অনেক ক্যামেরা, ভয়াবহ ক্যামেরা রয়েছে, হিউজ ক্যামেরা। সো আমার কথা হচ্ছে, প্রথম প্রশ্নটা ক্ষমতা কাঠামোর পুনর্বিন্যাস, সেকেন্ড প্রশ্নটা হচ্ছে সম্পদের পুনর্বিন্যাস। সম্পদ বলতে শুধুমাত্র অ্যাসেট না, টাকা পয়সা না, ল্যান্ড। আপনি আজকেও বাংলাদেশের ল্যান্ড হচ্ছে অনেক বড় কোয়েশ্চেন, কিন্তু ল্যান্ড কোয়েশ্চেন নিয়ে কোনো কাজ করা হয়নি। সেকেন্ড কোয়েশ্চেন। থার্ড কোয়েশ্চেন হচ্ছে, আপনারা এখানে অলিগার্করা গত 15 বছর রেজিমকে সাপোর্ট করে গেছে। অলিগার্কদেরকে আপনি 2 পয়সারও কোনো রকম বাধা দিতে পারেন, বরং আপনারা আজকে পর্যন্ত রাষ্ট্রের যে পলিসি, ইভেন এই গণভোট, এই সনদ হয়ে যাওয়ার পরেও যে পলিসি থাকবে, সেটাই অলিগার্কদেরকে সাপোর্ট করে যাবে, অলিগার্কদের আরো বেশি টাকা বানানোর উপায় করে দেবে। আজকে যে অলিগার্করা বাংলাদেশের পুরো এনার্জি সেক্টরকে ধ্বংস করে দিচ্ছে, সেই অলিগার্করা আজকে বাংলাদেশের সরকারের সাথে খুবই কমফোর্টেবলি কাজ করতেছে। 3-4 জন ওই শেখ হাসিনার সাথে যারা ছিল, তাদেরকে ধরা ছাড়া কোনো অলিগার্কের গায়ে 1 পয়সারও একটা টোকাও দেওয়া হয়নি। বলে অলিগার্করা যখন রয়ে গেছে, ফোর্থ কোয়েশ্চেন যেটা আমরা বলতে চেয়েছিলাম, যে কিসে পরিবর্তন আনতে হবে, তাহলে আপনি সম্পদে, ক্ষমতা কাঠামোতে পরিবর্তন আনলেন না, আপনি এটাকে ঝুলিয়ে রাখলেন পরবর্তী সংসদের জন্য, জানি না কি হবে। আপনি সম্পদের এবং সম্পদ এবং ভূমির পুনর্গঠন করলেন না, পুনর্বন্টন করলেন না, গেল। আপনি থার্ড যে কোয়েশ্চেনটা আমি বললাম, যে আপনি অলিগার্কদের কাছ থেকে টাকা জনগণের কাছে ফেরত আনার কোনো ব্যবস্থা, আপনারা অনেকবার আমরা বলেছি যে বিদেশ থেকে টাকা ফেরত আনেন, বিদেশের টাকা পরে রাখেন, দেশেই যারা এই সম্পদকে কুক্ষিগত করছে তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশেই তো অনেক অলিগার্করা লুকিয়ে আছে, দেশে অলিগার্কদের এই দালালরা বসে বসে মিডিয়া চালাচ্ছে, আপনার কালচার করে বেড়াচ্ছে, আপনার সকল প্রতিষ্ঠান করতেছে, এবং এখন নতুন পুরাতন সব দলগুলোকে ফান্ডিং করতেছে। তো আপনি সরাইতে পারলেন না, অথবা এদেরকে ভাঙতে পারলেন না। সরানো তো সম্ভব না, ন্যাশনাল ক্যাপিটাল বলতে একটা জিনিস আছে, জাতীয় পুঁজি তো আপনি ধ্বংস করতে পারবেন না, এটাকে আপনার রিডিস্ট্রিবিউট করার কথা ছিল, আপনি থার্ডটাও পারলেন। আপনি যদি চতুর্থ প্রশ্ন, নতুন বন্দোবস্ত বলতে কি বুঝিয়েছি যদি বলি, যেহেতু আমি এটা লিখেছি, আমি এটা দায়িত্ব নিয়ে বলতেছি, যারা এটা ফোর্থ কোয়েশ্চেনটা হচ্ছে, আপনাকে
এই যে মিডিয়া ইকোসিস্টেম, সিভিল সোসাইটি ইকোসিস্টেম, কালচারাল ইকোসিস্টেম, কালচারাল হেজমনির কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটাকে ডিল করার কথা ছিল। এরা শেখ হাসিনাকে জানত রেখেছে, এরা শেখ হাসিনার আবে হায়াত ছিল, শেখ হাসিনার জন্য এরা আবে হায়াত ছিল। সেই জিনিসগুলোকে কি কোনো রকম আপনার ডিসমেন্টল করা গেছে? না। আপনি যদি বলেন, এবার বলেন যে ভাই আপনি তো মিডিয়ার দায়িত্ব ছিলেন, আপনি কি করলেন? এখানে অনেক মিডিয়ার লোকরা আছে, আমি নিজের দায়িত্ব জবাবদিহিতা দিতে বাধ্য জনগণের কাছে, কারণ জনগণ আমাকে ওখানে পাঠিয়েছে। আমার নিজের কোনো সক্ষমতা ছিল না, যতটুকু আমি আমার নিজের মানে বুদ্ধি সাহস দিয়ে যতটুকু এগোতে পেরেছি, কিন্তু অবশ্যই জনগণের রক্তের বিনিময়ে আমরা ওখানে গেছি, আমি জনগণের কাছে জবাবদিহি করতে পারবো। আমি ওখান থেকে বলতেছি, আপনি যদি অলিগার্ডদেরকে না ধরেন, আপনি সিভিল মিলিটারি ব্যুরোক্রেসির কাউকে না ধরেন, আপনি আজকে বলেন সচিব কয়জনকে আপনারা জেলে দিচ্ছেন? সচিবরা এখনো বাড়িধারা ডিওএইচএসে বসে আছে, ওরা রিল্যাক্সে জীবনযাপন করতেছে। আপনি গ্রেপ্তার করলেন, আপনার এই যে গ্রেপ্তারের পরবর্তী ছেড়ে পালিয়ে গেছে, এটা শুধুমাত্র আমরা তো শুধুমাত্র সমালোচনার জন্য কয়েকটা জিনিস আছে আমাদের, সেটাই আমরা করি। শুধু ক্যান্টনমেন্টে পালিয়ে যায়নি, বরং এর বাইরেও অনেক আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে অনেক লোক বেরিয়ে গেছে, এই দেশ থেকে পালিয়ে গেছে। অনেক সচিব, আমলা, যাদেরকে আমি যখন জনপ্রশাসন কমিটির সেক্রেটারি ছিলাম, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমরা সেখানে চেষ্টা করেছি আওয়ামী লীগের এবং যারা ফেসিবাদের দালাল ছিল সেই সচিবদের বাদ দেওয়ার জন্য, কিন্তু আমরা বাদ দিতে পারিনি কেন? সেই জবাব আমি দিব। আমি ইউজুয়ালি বাসা থেকে বের হই না শহীদ ওসমান আলীর শাহাদাতের পরে, কারণ সিকিউরিটি কনসার্ন। আর আপনারা বলতে পারেন আপনার শুধু সিকিউরিটি কনসার্ন, আমাদের সিকিউরিটি কনসার্ন আছে, বিকজ উই স্পোক দ্য ট্রুথ, এবং এই জন্য মন্ত্রণালয়ের শেষ 4 মাস আমাদের কোনো কাজ করতে দেওয়া হয়। তো মিডিয়ার কথাতে আসে, তো মিডিয়াতে আপনি যদি মিডিয়াকে ইয়ে করতে বলেন, যদি আপনি বলেন মিডিয়াকে ভাই সামলানো, মিডিয়া সামলানোর জন্য আপনার অলিগার্ড সামলাইতে হবে, আপনার পুঁজিপতিদের সামলাইতে হবে, যারা মিডিয়াতে ইনভেস্ট করে তাদেরকে সামলাইতে হবে। আপনি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি অনেকগুলো কাজ চেষ্টা করেছেন, সেগুলো ওনার শাহাদাতের কারণে হয়তো অনেক পিছিয়ে গেছে কিছুটা। আমরা যদিও সমালোচনা করি, হোসেন মোহাম্মদ এরশাদ কিছু কাজ করেছেন, কিন্তু আমরা বলতেছি যে এই যে সংস্কারের ধারাবাহিকতাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে যে সোশ্যাল পলিটিক্যাল আপওয়ার্ড মোবিলিটি দরকার ছিল, সেই সোশ্যাল আপওয়ার্ড মোবিলিটি কি আমাদের হয়েছে? যদি অভ্যুত্থানের পরে যদি 1.5 বছর দেখেন, আমাদের কোনো সোশ্যাল আপওয়ার্ড মোবিলিটি হয়নি। মানে আমাদের বৃহত্তর জনগোষ্ঠীর গুটি কয়েকের কিছু, ইনক্লুডিং মি, ভালো কিছু পদ মিলেছে। কিছু লোক এখন একটু গাড়ি ঘোড়ায় ঘুরতে পারতেছে, কিছু লোক একটু ভালো খেতে পারতেছে, ভালো থাকতে পারতেছে, কিন্তু কিছু লোকের জন্য গণ অভ্যুত্থানটা হয় নাই। বরং গণ অভ্যুত্থানটা হয়েছিল একটা বৃহত্তর সমাজে যে যারা আন্ডার প্রিভিলেজড আছে, যারা বৈষম্যের শিকার ছিল, সেই বৈষম্য ইকোনমিক, সেই বৈষম্য রেশিয়াল হইতে পারে, রিলিজিয়াস হইতে পারে, সব ধরনের বৈষম্যের যারা শিকার ছিল, তারা কি উঠে দাঁড়াইতে পারছে? তারা যদি উঠে দাঁড়াইতে না পারে, তাহলে আমি মনে করি আমরা 100 বছর পিছিয়ে আছি। কারণ 100 বছর আগে আমাদের পূর্বপুরুষরা যে কাজ করে সফল হয়েছিলেন, একটা বৃহৎ পুশ দিতে পারছেন, বড় সড়ো পুশ দিতে পারছেন আমাদের যে পলিটিক্যাল কমিউনিটি গড়ে তোলার জন্য। সেই বড় সড়ো পুশ আমরা এত রক্তারক্তির পরে, 2000 লাশের পরেও, 2000 কাছাকাছি শহীদ হওয়ার পরেও আমরা পারলাম না। সো আমরা ব্যর্থ, এটা আমরা ধরে তারপরে আমরা সব বড় বড় বক্তৃতা দিতে হবে। আমাদের বক্তৃতা দেওয়াটা খুবই ভালো, বক্তৃতা সবাই দেওয়া উচিত, বক্তৃতা দেওয়াটা ভালো অভ্যাস, কিন্তু বক্তৃতা দেওয়ার আগে আমাদের আত্মসমালোচনা করা উচিত। আমি পার্সোনালি আজকে এই পোডিয়াম থেকে বলতে চাই যে আমি অন্তত বাংলাদেশের জনগণ যাদের জন্য চেষ্টা করেছি, আমরা অবশ্যই সৎভাবে সকল ধরনের চেষ্টা আমি করেছি, সেই বিরিস্তি আমি এখানে দিব না। কিন্তু আমরা কেন ব্যর্থ হলাম সেই গল্পটা বলি, তারপরে আমি রাজনীতি কিছু কথা বলে শেষ করি। আমার এই গণ অভ্যুত্থান হলো, তখন আমার স্পষ্ট মনে পড়ে 3রা আগস্টে কথা ছিল যে লেখা হবে এক দফার ঘোষণা, একটা
চক্রান্তকারী গোষ্ঠী চেয়েছিল যে 1 দফার ঘোষণা আগের রাত্রে হয়ে যাক, 2 তারিখ রাত্রে হয়ে যাক, কিন্তু আমরা এটা বললাম যে আমরা 3রা আগস্টে এটা সরাসরি প্রকাশ্যে শহীদ মিনারে হবে। শহীদ মিনারে ঘোষণার ভিতরে আপনারা জানেন যে হাসিনার পতনের ঘোষণা একমাত্র ঘোষণা ছিল না, ঘোষণার 3টি অংশ ছিল। সেই ঘোষণা আমরা লিখেছি, আমরা যে উদ্দেশ্যে লিখেছি সেই উদ্দেশ্য কেন বাস্তবায়ন হয়নি সেটা বলে আমি শেষ করি। আমরা বলেছিলাম যে শেখ হাসিনার পতন এটা হচ্ছে ফার্স্ট, আপনার ক্লজ আকারে যদি ধরেন এই দফারই ক্লজ হচ্ছে একটা, শেখ হাসিনার পতন হইল। আমরা বলেছিলাম পেশিবাদী ব্যবস্থার বিলোপ, সেটার অবস্থা কি আপনারা জানেন। সেই অবস্থার বিষয়ে একটু আগে মনির হায়দার ভাই বলছেন যে ব্যবস্থার যে অঙ্গগুলো আছে, যে নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং নির্বাহী বিচার এবং আইন সংসদ বিষয়ক যে বিভাগ, আপনার এই বিভাগগুলোর ভিতরে যে সামঞ্জস্য এবং ক্ষমতার ভারসাম্য সেটার জন্য ওনারা চেষ্টা করছেন। কিন্তু এটা কি নিছক অনেক কতগুলো দস্তা লেখার বিষয়, নাকি একটা রাজনৈতিক আন্ডারস্ট্যান্ডিং এবং হচ্ছে যে চুক্তির বিষয়? যদি চুক্তি হয়েই থাকে জুলাই সনদে, তাহলে কেন এখন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলতে দেখি? যদি চুক্তি হয়েই থাকে তাহলে অভ্যুত্থানে থেকে অ্যাপারেন্টলি যারা অভ্যুত্থানকে লিড দিয়েছেন তাদের নেতৃত্বে সংগঠন কেন জুলাই সনদে সাইন করেনি? সে প্রশ্নগুলো আসবে। কিন্তু আমি যেটা বলি যে পলিটিক্যাল, তারপরে আমাদের দাবি ছিল ওই সময় দফা যে পলিটিক্যাল সেটেলমেন্ট। পলিটিক্যাল সেটেলমেন্ট কি? এখন অনেকে বলে পলিটিক্যাল সেটেলমেন্ট কি তারা বুঝতে পারে না, তারা তো সেটা আমি মনে করি যে একটু সময় লাগবে। কিন্তু আমি অনেকবার বলার চেষ্টা করেছি পলিটিক্যাল সেটেলমেন্ট হচ্ছে আপনি যেই পুরানো বন্দোবস্তর ভিতরে ছিলেন, ক্ষমতা কাঠামো একটা গুরুত্বপূর্ণ জিনিস। তারপর যদি আপনি দেখেন সম্পদের বন্টনের প্রশ্নটা কি বদলাইলো? আমি প্রধানমন্ত্রী 10 বছর রাখলাম বা 15 বছর রাখলাম, সম্পদের বন্টনের ব্যবস্থা বদলাবে? আমি যদি বলি যে ক্ষমতা কাঠামোর, আমি এই জন্য বলছি ক্ষমতা কাঠামোর প্রশ্নটা আমরা সলভ করতে পারলাম, সম্পদের বন্টনের প্রশ্নটা যদি আমরা সলভ না করি, যে কথা দিয়ে শুরু করেছি যে সোশ্যাল মোবিলিটি, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল আপওয়ার্ড মোবিলিটি, এটা সম্ভব হবে। গরিব থেকে যাবে, নিম্ন মধ্যবিত্ত থেকে যাবে, তাদেরকে কখনোই আপনি উপরে উঠতে আপনি সহযোগিতা করবেন, রাষ্ট্রের পলিসি নেই তাকে উপরে উঠতে সহযোগিতা করেন, সেই জিনিসটা হয়েছে। তারপরে আপনি যদি বলেন বিচারের প্রশ্নটা আজকে আমরা অনেক দূর অগ্রসর হতে পেরেছি যে আমরা সুপ্রিম কোর্টের সচিবালয় প্রতিষ্ঠা হয়েছে। সুপ্রিম কোর্ট এখন থেকে নিজেদের মতো করে আইন এবং বিচার পরিচালনা করতে পারবেন, নিজেদের বাজেট আছে, সবকিছু আছে। কিন্তু এটার মাধ্যমে কি মামলার জট কমে যাবে? তো আমি বলছি যে এই প্রশ্নগুলো কি আমাদের সমাধান আমরা করতে পারছি? পলিটিক্যাল সেটেলমেন্টের প্রশ্নটা ছিল ক্ষমতার কাঠামোর পুনর্বিন্যাস, শুধুমাত্র রাষ্ট্র কাঠামো না, ক্ষমতার যে কাঠামোগুলো আছে, 3টা বিভাগ আছে, এই বিভাগগুলোর পুনর্বিন্যাস। সেকেন্ড যেটা বললাম সেটা হচ্ছে যে আপনার সম্পদের পুনর্বিন্যাস, সম্পদের পুনর্বন্টন কেন জরুরি? আপনি শেরেবাংলাকে ফজলুল হককে দেখেন, উনি জমির পুনর্বন্টনের ব্যবস্থা করেছেন। এই জন্য এখানকার কৃষক, মজুর এবং যাদেরকে রায়ত বলতো, প্রজা বলতো একসময়, তারা পরবর্তীতে মিডল ক্লাস কম্পোজিশনে ঢুকতে পারছে। তারা পরবর্তীতে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে 71 এবং 71 হয়ে আজকে স্বাধীন বাংলাদেশে আমাদেরকে নিয়ে আসতে পারছে। একটা ঘটনা আপনি দেখেন এই সরকারের আমলে, যেটাতে আপনার এই ঘটনাটা করছে সম্পদের পুনর্বন্টন।